ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে থাকতে হবে সবাইকে, তাহলেই প্রত্যাশিত দিকে নেওয়া যাবে দেশকে, ময়মনসিংহে বলেছেন তারেক রহমান। ভোট চাইলেন ধানের শীষে। যেখানে বাধা সেখানেই প্রতিরোধ, নেতাকর্মীদের জামায়াতের আমিরের নির্দেশনা। জনসমর্থন নেই বলেই নারী কর্মীদের উপর হামলা চালাচ্ছে বিএনপি, অভিযোগ ডাক্তার তাহেরের। রাজধানী শান্তিনগরে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা, 11 দলীয় প্রার্থীদের উপর হামলায় ব্যবস্থা না নিলে পাল্টা জবাবের হুঁশিয়ারি নাহিদের। ভোট ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে কমিশন, জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম। নিরপেক্ষতার প্রশ্নে সামান্য বিচ্যুতি হবে না আশ্বাস ইসি মোহাম্মদ সানাউল্লাহর। হাসিনা বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার শুনানি শেষ, রায়ের জন্য অপেক্ষমান, ঘোষণা যে কোনো দিন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে থাকতে হবে। এক থাকলে দেশকে প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যাওয়া যাবে। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে দেশ এগিয়ে নেওয়া যাবে, জনগণের বাংলাদেশ গড়ে তোলা যাবে। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ জানিয়ে তারেক রহমান 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট চেয়েছেন। স্টাফ রিপোর্টার অমিত রায়কে সাথে নিয়ে বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ারের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন জহুরুল হক জনি। বিকেল 4টার কিছু আগে তারেক রহমান আসেন ময়মনসিংহের জনসভাস্থলে। মঞ্চে ওঠার আগে তিনি সভামঞ্চের কাছে অবস্থানরত গণ অভ্যুত্থানে ময়মনসিংহের নিহতদের স্বজন ও আহতদের সাথে কুশল বিনিময় করেন। তারেক রহমান যখন মঞ্চে হাজির হন তখন পুরো সার্কিট হাউস মাঠ প্রায় ভর্তি। তারেক রহমান তার বক্তব্যের শুরুতেই 24-এর গণ আন্দোলনের শহীদ এবং আহতদের অবদান স্মরণ করে বলেন, যে প্রত্যাশাকে সামনে রেখে তারা আত্মদান করেছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তা পূরণ করা সকলের দায়িত্ব। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। ময়মনসিংহ বলুন, নেত্রকোনা বলুন, জামালপুর বলুন, শেরপুর বলুন, এই অঞ্চলগুলোতে বহু সমস্যা রয়ে গিয়েছে। নদী ভাঙন সমস্যা আছে, কর্মসংস্থানের সমস্যা রয়ে গিয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে সংস্কার বা নতুন করে করা প্রয়োজন ছিল, কিন্তু কোনো কাজ হয়নি। হয়েছিল? হয়নি। কারণ ওই যে বললাম, ভোটের অধিকার ছিল না। যদি ভোটের অধিকার থাকতো তাহলে জনগণের সমস্যার সমাধান হতো। যেহেতু ভোটের অধিকার ছিল না, যেহেতু দেশে নিশিরাতের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তথাকথিত নির্বাচন, যেহেতু দেশে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সত্যিকারের জনগণের প্রতিনিধি ছিল না। তারেক রহমান ধানের শীষে ভোট চেয়ে আগামীর বাংলাদেশ গঠনে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন। দেশে আমরা চাই ভোকেশনাল ইনস্টিটিউশন বেশি করে আমরা তৈরি করব, যাতে করে আমরা আমাদের তরুণ সদস্যদেরকে, যুব সমাজের সদস্যদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিব, যেই ট্রেনিং এর বিনিময় তারা বিদেশে যেমন যেতে পারবে, একইভাবে তারা দেশে তাদের কর্মসংস্থান তৈরি করতে পারবে। যারা আইটিতে কাজ করে তাদের জন্য বিভিন্ন রকম আমরা আইটি ট্রেনিং এর ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করেছি, যাতে যারা আইটিতে কাজ করে তারা ঘরে বসে তাদের আয়, রুজি, কামাই, রোজগার বাড়াতে পারবে। আপনারা পল্লী চিকিৎসকের কথা শুনেছেন? পল্লী চিকিৎসক শহীদ জিয়ার সময় ছিল, যারা গ্রামে গ্রামে ঘরে ঘরে মানুষকে গিয়ে চিকিৎসা দিত, ছোটখাটো রোগ বলে অসুখ বিসুখ তারা সেখানে চিকিৎসা দিত। আমরা ঠিক একইভাবে চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে চাই। চিকিৎসা ব্যবস্থা আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা আমরা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। তারেক রহমান দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া ইনশাল্লাহ শুরু করবেন, কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না। কি করা লাগবে? থাকতে হবে, কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। কেন এই কথাটা বললাম? বহু বছর হয়ে গেছে আমরা তো ভোট দেবার সুযোগ পাইনি, তাই না? যেহেতু আমরা ভোট দেবার সুযোগ পাইনি, এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্নভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে। এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে। তারেক রহমান জনসভায় ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরের সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। দায়িত্ব দিয়ে গেলাম। তারেক রহমান সবশেষ 2004 সালে ময়মনসিংহে এসেছিলেন ইউনিয়ন প্রতিনিধি সভায়।
21 বছরেরও বেশি সময় পর তার এই আগমনকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। তার এই জনসভায় দেওয়া বক্তব্য নেতাকর্মীদের কতটা উজ্জীবিত করতে পেরেছে সেটি বোঝা যাবে 12 ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ময়মনসিংহ। দর্শক, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরের আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সরওয়ার, তারেক রহমান এখন কোথায় আছেন এবং তার পরবর্তী কর্মসূচি কি কি রয়েছে তার সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানান। তারেক রহমানের গাড়ির বহর এই মুহূর্তে ময়মনসিংহের ভালুকা উপজেলা পার হচ্ছে। আর কিছুক্ষণ পর হয়তো, আর যদি এভাবে চলতে থাকে, আমরা হয়তো কিছুক্ষণ পর মাওনা পার হব, মাওনা যাব, মাওনা থেকে মানে গাজীপুরে ঢুকবো। তার পরবর্তী গন্তব্য হচ্ছে গাজীপুরের রাজাবাড়ি মাঠে গাজীপুর জেলা বিএনপি আয়োজিত যে নির্বাচনী জনসভা, সেখান থেকে তিনি যাবেন, সেই সভা শেষ করে তিনি যাবেন উত্তরা আজমপুরে, তারপর তিনি বাসায় পৌঁছাবেন। আপনি জানেন যে 5টার দিকে তারেক রহমান তার বক্তব্য শেষ করে ময়মনসিংহ থেকে রওনা হয়েছেন এবং পথিমধ্যে বিভিন্ন স্থানে জনগণ আসলে দুই পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাচ্ছে, বিশেষ করে বাজার এলাকাগুলোতে। এখন এই ভালুকা যে জায়গাটা, এইটা আসলে খুব বড় একটা বাজার এবং এইখানে প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি, যার কারণে এই গাড়ির বহর হঠাৎ করে থেমে গেছে। আমরা আমাদের 5-6টা গাড়ির সামনেই তারেক রহমানের কে বহনকারী যে গাড়ি আছে, বাসটি, সেটি আছে। তো আমরা আশা করছি যে এই ভালুকা পার হয়ে গেলে আমরা আবার খুব দ্রুত গতিতে মাওনায় ঢুকে যাব। তারপর হয়তো কিছুক্ষণ পরেই মানে আরও আমরা আশা করতেছি এই ভিড় যদি এরকম থাকে তাহলে হয়তো ঘণ্টাখানিক লাগতে পারে গাজীপুর পৌঁছাতে। এবং গাজীপুর পৌঁছানোর পর গাজীপুর রাজবাড়ি মাঠে যে জনসভা হবে, সেখানে গাজীপুর এলাকায় যেই সংসদ সদস্য আছে তাদেরকে পরিচয় করে দিবেন এবং গাজীপুরবাসীর উদ্দেশ্যে তারেক রহমান ভোট চাইবেন। সরওয়ার, আপনাকে ধন্যবাদ। প্রচারণার 6ষ্ঠ দিনে ঢাকার বিভিন্ন আসনে গণসংযোগ করেন বিএনপির মনোনীত প্রার্থীরা। রাজধানীর মালিবাগ, শাহজাহানপুর এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছে ঢাকা 8 আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। পুরান ঢাকার গ্যান্ডারিয়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছে ঢাকা 6 আসনের প্রার্থী ইশরাক হোসেন। আর মিরপুরের বেনারসি পল্লী ও আশপাশের এলাকায় গণসংযোগ করেছে ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। বিস্তারিত শুভ মাহফুজের রিপোর্টে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার 6ষ্ঠ দিন মঙ্গলবার রাজধানীর মালিবাগ, গুলবাগ, রাজারবাগ ও শাহজাহানপুর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনের প্রার্থী মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, প্রতিপক্ষকে দাওয়াত করলেও সেটা নিয়ে দোষারোপের শিকার হতে হয়। এসব কর্মকাণ্ডে বিশৃঙ্খলার আশঙ্কা ব্যক্ত করেন মির্জা আব্বাস। এ পর্যন্ত বিএনপি সমর্থকরা কোনো অপোজিট প্রার্থীর উপরে কখনো হামলা করে নাই, কোনো রেকর্ড নাই। এগুলো হলো সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য কতগুলো হয়তো বলছে। গ্যান্ডারিয়া এলাকার প্রচারণা দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। দিনব্যাপী রাজধানীর পুরান ঢাকায় গণসংযোগ করেন তিনি। প্রতিপক্ষ দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীদের স্বাধীনতা ও কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে বলে ইশরাক হোসেন সতর্ক করে দেন। ভোট চান ধানের শীষে। যদি কোনো কারণে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল ভুলেও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, নারীদেরকে তারা গৃহবন্দী করে ফেলবে, তাদেরকে ঘরের ভিতরে আটকিয়ে ফেলবে, তাদের কোনো কর্মসংস্থান হবে না, তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে না, তাদের ব্যক্তি স্বাধীনতা হরণ করা হবে। মিরপুরের বেনারসি পল্লী ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন। প্রতিপক্ষ দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও বাড়ি বাড়ি গিয়ে ভোট কেনার অভিযোগ তার। ঘরে ঘরে গিয়ে বিকাশ নাম্বার নিয়ে সেই বিকাশে তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, যেটি ইতিমধ্যে আমরা লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তা আমরা নির্বাচন কমিশনে অবগত করেছি। পাশাপাশি আমাদের এখানে প্রত্যেকটি সাধারণ ভোটার, বিশেষ করে যারা অসহায় মানুষ, যারা নিরীহ মানুষ, তাদের কাছে গিয়ে তারা সেই বিকাশ নাম্বারটি নিচ্ছে, তাদের কাছে গিয়ে তারা সেই এনআইডি ভোটার আইডি কার্ড নাম্বারটি নিচ্ছে। এদিকে বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে ধানের শীষের পক্ষে মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মিছিলটি পল্টন বিজয়নগর হয়ে নয়াপল্টনে গিয়ে শেষ হয়। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের উপর যাদের আস্থা নেই তারাই বিদেশিদের উপর নির্ভর করে রাজনীতি করতে চায়। দুপুরে চট্টগ্রাম 11 আসনের উত্তর নলাপাড়ায় গণসংযোগ করতে গিয়ে জামায়াত নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরো বলেন, এদেশের মানুষ স্বাধীন চেতা, বিদেশিদের উপর নির্ভরশীল রাজনীতি এদেশে কখনোই সফল হয়নি, হবেও না। দুপুরে উত্তর নলাপাড়া শরীফ মসজিদ থেকে প্রচারণা শুরু করেন তিনি। এলাকায় ভোটারদের সাথে গণসংযোগ করে ধানের শীষের পক্ষে ভোট চান। এ সময় তার সাথে স্থানীয় নেতাকর্মীরাও যোগ দিয়েছেন। বাংলাদেশের জনগণের উপর তাদের কোনো আস্থা নেই, জনগণও তাদের উপর আস্থা নাই। তারা অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে বাংলাদেশের ভিতরে রাজনীতি করতে চাচ্ছে। সেটি কি কখনো কাজ করেছে? বাংলাদেশের মানুষ স্বাধীন মুক্তকামী, স্বাধীন একটি জাতি হিসেবে আমরা সবসময় গর্ব করি। সেইখানে যদি কেউ বিদেশিদের উপর নির্ভর করে বাংলাদেশের ভিতরে রাজনীতি করতে চায়, তাদেরকে এখানে জায়গা থাকবে বলে মনে হয় আপনাদের? এখনই যারা মা বোনদের গায়ে হাত তুলছে, নির্বাচনে জিতলে তাদের কাছে দেশ কতটা নিরাপদ থাকতে পারে, এমন প্রশ্ন তুলেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এমন প্রশ্ন রাখেন তিনি। পরে জামাতের আমির অংশ নেন সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী সমাবেশে। সেখানেও তিনি বলেন, যারা জনগণের 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকা পেটে হাত ঢুকিয়ে বের করে আনা হবে। এরপর খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন তিনি। সেখানে বলেন, একটি দল জনগণের ঘাড়ে ও পিঠে চাবুক মারতে পারে, কিন্তু হৃদয় জয় করতে পারবে না। খুলনা জনসভা শেষে বাগেরহাটের সমাবেশেও বক্তব্য রাখেন জামাতের আমির। মহিলারা যখন কোন একটা দলের পক্ষে, আদর্শের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, ভোটের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন, একদিকে ফ্যামিলি কার্ড আর একদিকে মা বোনদের গায়ে হাত, দুইটা তো একসাথে চলে না। এ দিয়ে একটি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে, বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না। এদিকে জনগণের সমর্থন নেই জেনে পরিকল্পিতভাবে জামাতের নারী কর্মীদের উপর হামলা চালাচ্ছে বিএনপি, অভিযোগ করেছেন দলটির নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এভাবে নারীদের উপর হামলা করলে আগামীতে নারী নেতৃত্বে পিছিয়ে যাবে, যা আন্তর্জাতিকভাবে দেশকে পেছনে ফেলবে। এই অভিযোগের ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ তার। সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির। বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় নারীদের হেনস্থা ও তাদের উপর সহিংস হামলার প্রতিবাদে আগামী 31 জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ডাক দিয়েছে মহিলা জামাত। ইলেকশন কমিশন আর সরকারের উইকনেস এন্ড নীরবতা, এটা জাতির প্রতি একটা বেইমানি, বিশ্বাসঘাতকতা, এবং এই জন্য তাদেরকে জনতার কাঠগড়ায় দাঁড় হতে হবে। ধর্মকে ব্যবহারের কথা বলে, আমরা তো ধর্মীয় দল, আমাদের ব্যবহারের কিছু নেই। বরং যারা ধর্মীয় দল নয়, ইলেকশন আসলে স্টেজে নামাজ পড়ে এবং কিছুদিন আগে বলছে যে মৌলবাদের উত্থান হইতেছে, আবার এখন বলতেছে আল্লাহ রসুলের অনুসারে তারা দেশ চালাবে। তো এটার জন্য তার আলাদা দল নাই, আমরা তো আল্লাহ রসুলের দল আছে, এখানে যোগ দিলেই তো হয়ে যায়। দেশের বিভিন্ন স্থানে 11 দলীয় জোটের প্রার্থীদের উপর হামলার জন্য ছাত্র দলকে দায়ী করেছে ঢাকা 11 আসনের এনসিপির মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম। ব্যবস্থা না নিলে রাজনৈতিকভাবে পাল্টা জবাবেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সন্ত্রাসীদের রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আরফিন শাওনের রিপোর্ট। আসন্ন জাতীয় নির্বাচনে নিজেদের প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছে সব প্রার্থীরা। দিন গড়ানোর সাথে সাথে প্রচারণা নিয়ে বাড়ছে উত্তেজনা। এরই মধ্যে 11 দলীয় জোটের প্রার্থীদের প্রচারণায় হামলার ঘটনাও ঘটেছে। ঢাকা 11 আসনের এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম বলেন, হামলার কারণে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে, ব্যবস্থা না নিলে রাজনৈতিকভাবে পাল্টা জবাবের হুঁশিয়ারি দেন তিনি। 11 দলের পক্ষে সারা দেশে যে জনজোয়ার তৈরি হয়েছে, বিশেষত নারীরা এবং তরুণ সমাজ আমাদের পক্ষে যেভাবে কাজ করছে, কথা বলছে, সমর্থন দিচ্ছে, সেটা দেখে তারা ভয় পেয়ে প্রতিপক্ষকে নানাভাবে বাধা তৈরি করার উদ্দেশ্যে, লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার উদ্দেশ্যে তারা এই বাধাগুলো করতেছে। বাট আমরা আত্মবিশ্বাসী, আমাদেরকে যত বাধা দেওয়া হবে আমরা তত বেশি শক্তিশালী হব, তত বেশি ঐক্যবদ্ধ হব।
এর আগে দুপুরে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে ঢাকা ৮-এ 11 দলের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির উপরে হামলা করে সন্ত্রাসীরা। সন্ত্রাসমূলক কাজ রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এবং আজকে এখানে অনেক সন্ত্রাসীদেরকে নিয়োজিত করেছেন যাতে আমাদের উপরে অ্যাটাক করা হয়। আমরা সর্বোচ্চ ধৈর্যের সাথে আছি, ইনশাআল্লাহ, যাতে বাংলাদেশে সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে আমাদের নতুন লড়াই শুরু হয়েছে ইনশাআল্লাহ। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের পরিবেশ বেশ চমৎকার। রাজনৈতিক দলের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও কমিশন মনে করে 12 ফেব্রুয়ারি সুন্দর নির্বাচন হবে। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন ইসির এই সদস্য। তিনি আরও বলেন, ভোট ব্যবস্থাপনায় কমিশন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গণভোটের পক্ষে ও বিপক্ষে নির্বাচন পরিচালনাকারী ব্যক্তিরা কোনো মতামত দিতে পারবে না। জাতীয় পার্টির নিষিদ্ধের বিষয়ে কমিশনের কোনো তথ্য নেই। এদিকে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আচরণবিধি লঙ্ঘনের দায়ে 26 জানুয়ারি পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত সারা দেশে প্রার্থীদের বিরুদ্ধে 9 লাখ টাকারও বেশি জরিমানা করেছে এবং মামলা হয়েছে 94টি। আমরা তো মনে করি যে শতভাগ আস্থার সাথে জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করছে, রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে এবং একটা উৎসবমুখর পরিবেশ, মাঠে ঘাটে নির্বাচনে প্রচারণা চলছে। এগুলো তো আস্থারই বহিঃপ্রকাশ। আমাদের ভ্রাম্যমাণ আদালত 128টি নির্বাচনী এলাকায় তারা কার্যক্রম পরিচালনা করে আচরণবিধি ভঙ্গ হয়েছে 144টা। তারা বিভিন্ন মেয়াদে যে জরিমানা করেছেন সেটি হয়েছে 9,05,500 টাকা। মামলার সংখ্যা হয়েছে 94টা। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নিরপেক্ষতার প্রশ্নে সামান্য বিচ্যুতি হবে না। নির্বাচনে প্রশাসনের কারো পক্ষপাতিত্ব প্রমাণ হলে পরিণতি খুব খারাপ হবে। দুপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ফেনীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সভায় তিনি এই কথা বলেন। আরও বলেন, একই সময়ে সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা করা হবে, তবে পোস্টাল ব্যালট গণনায় সময় লাগবে। তিনি বলেন, এবার সবার মধ্যেই ভোট দেওয়ার অধীর আগ্রহ কাজ করছে। নির্বাচন কমিশনের লক্ষ্য সুষ্ঠুভাবে উৎসব মুখর পরিবেশে তাদের প্রত্যাশা পূরণ করা, যাতে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। নির্বাচনে কেউ যেন কাউকে বাধা দিতে না পারে, এটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। সভায় বক্তারা নির্বাচনে আইন শৃঙ্খলা, ভোটের পরিবেশ, গণভোট সহ নানা বিষয়ে আলোচনা করেন। আমরা সামান্যতম কোনো বিচ্যুতি গ্রহণ করব না, সামান্যতম কোনো বিচ্যুতি। কারণ আপনারা একটু চোখ বন্ধ করে নিজেদেরকে প্রশ্ন করেন, অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যে ভাবমূর্তির সংকটে পড়েছে তার মূলে কি ছিল? তার মূলে ছিল নিরপেক্ষতার অভাব, স্বচ্ছতার অভাব। সুতরাং 100 কোনো পক্ষপাতিত্ব আমরা মেনে নিব না। 3 পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 3 পার্বত্য জেলায় 12টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি 3টি প্রাথমিক ও 9টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে সংযুক্ত হয়ে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে 3 পার্বত্য জেলায় নির্বাচিত 149টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম শুরু হবে। প্রধান উপদেষ্টা বলেন, ইন্টারনেটের মজা হলো এখন আর এক শিক্ষকের ওপর নির্ভরশীল থাকতে হবে না। শিক্ষক পৃথিবীর যেখানেই আছে সেখান থেকেই পড়াবে। শিক্ষকের অভাবে শিক্ষার মান কমবে না। ইন্টারনেটের মাধ্যমে দুনিয়াতে কি হচ্ছে সেই তথ্য শিক্ষার্থীরা জানতে পারবে। ইন্টারনেট থাকলে ডাক্তার যেখানেই থাকুক তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। প্রধান উপদেষ্টা বলেন, তোমরাও সমান সুবিধা পাবে। এটা দিতে না পারলে তা সরকারের অযোগ্যতা। এই অযোগ্যতা থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সবাইকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার সকালে নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় রংপুর এরিয়া পরিদর্শন করেন সেনাপ্রধান। সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন তিনি। এ সময় তিনি বেসামরিক প্রশাসনের স্বার্থে ঊর্ধ্বতন পর্যায়ে সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। আদালত মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রেখেছেন। যে কোনো দিন এই রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। প্রসিকিউশনের দাবি দ্রুত এই মামলার রায় ঘোষণা করা হবে। গেলমান শফির রিপোর্টে থাকছে বিস্তারিত। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সে সময় আবু সাঈদকে হত্যার ভিডিও দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করে। এই হত্যাকাণ্ড পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় ২০২৫ সালের ২৪ জুন ৩০ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরে ৬ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ সহ ৩০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাবেক উপাচার্য সহ ২৪ আসামি পলাতক। দীর্ঘ ৭ মাস বিচারিক কার্যক্রম শেষে মামলাটি এখন রায়ের পর্যায়ে। আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় প্রসিকিউশন। শেখ হাসিনার পতনের শেষ দিকে অর্থাৎ ১ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত প্রথম শহীদ আবু সাঈদের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। নিশ্চিদ্র প্রমাণ দ্বারা উপস্থাপন সক্ষম হয়েছি। যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি তারা সকলেই মামলার সাথে সংশ্লিষ্ট, সকলের বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি। আমরা আইনানুগ শাস্তি চেয়েছি, সর্বোচ্চ শাস্তি চেয়েছি। এদিকে যুক্তিতর্ক শেষে আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা তাদের মক্কেলরা নির্দোষ এবং খালাস পাবেন। আমাদের প্রত্যাশা হলো এই মামলাটি আসামিদেরকে খালাস দিয়ে এই মামলাটি নর্মাল যে সেশনস কোর্ট অথবা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি। ২৪ গণ অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ২টি মামলার রায় হয়েছে এবং অপেক্ষমান রয়েছে আরও ২টি মামলা। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ভোট কেন্দ্রের ৪০০ গজের বাইরে মেলা আয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনী প্রচারে অনাকাঙ্ক্ষিত কিংবা অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ভোট কেন্দ্রে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সৃষ্টি হলে রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারের পরামর্শ অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত হাতে দমন করতেও বলা হয়েছে। এছাড়াও ভোট দেওয়ার বুথসহ প্রতিটি ভোট কেন্দ্রকে স্বচ্ছ ও নির্বাচনের পরিবেশের উপযোগী করে প্রস্তুত রাখতে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মরতদের দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সমন্বয় সেলও গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে তারা যেন কখনো কোনো বেআইনি আদেশ, কোনো স্বার্থন্বেষী এজেন্ডা বা কোনো পক্ষপাতমূলক কর্মকাণ্ডে অংশ না নেয়। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবৈধ বা বেআইনি আদেশ মানা যাবে না, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান জানিয়েছেন, পে স্কেল বাস্তবায়নের সুপারিশ নয়,
রিপোর্ট গ্রহণ করা হয়েছে। এ নিয়ে কাজ করছে একটি কমিটি। তিনি বলেন, পে স্কেলের রিপোর্ট বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে পারবে না। সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভা শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, নতুন সরকার এসে যেন অচল অবস্থায় না পড়ে সেভাবেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। এই নিয়ে গণমাধ্যম যেন ভুলভাবে ব্যাখ্যা না করে এই দাবি করেন তিনি, এবং বলেন, হ্যাঁ ভোটের জন্য ব্যয় সরকারের নিজস্ব বাজেট দিয়ে চালানো হচ্ছে। তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় থেকে খরচ বহন করা হচ্ছে। সামরিক বাহিনীর সরঞ্জাম উৎপাদনে জমি বরাদ্দ দিয়েছে সরকার। এর ফলে সরকারের প্রতিরক্ষা ব্যয় কমবে। এছাড়াও রমজান উপলক্ষে 10,000 মেট্রিক টন মসুর ডাল ও 1 কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে। কমিশন করা আছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ পেছাতে ব্যবসায়ী ও ব্যাংক মালিকরা একই সুরে কথা বললেও তাদের প্রস্তাব নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি ব্যবসায়ীদেরকে পেছনে যাওয়ার ক্ষুদ্র চিন্তা বাদ দিয়ে জোরালো প্রস্তুতি নেওয়ারও তাগিদ দেন। ব্যবসায়ী সংগঠনের নেতাদের পুতুলের মতো আচরণ না করে পেশাদারের ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। চাপিয়ে দেয়া 9-6 সুদের হার আর কখনোই ফিরবে না বলেও জানান গভর্নর। জিয়াউল হক সবুজের রিপোর্ট। সরকারি ব্যাংকগুলো থেকে বিতরণ করা ঋণের প্রায় 50%ই খেলাপি। বেসরকারি ব্যাংকেও এই হার প্রায় 30%। নাজুক এই পরিস্থিতিতে এলডিসি থেকে উত্তরণ হলে ব্যাংকিং খাতে নেতিবাচক প্রভাব পড়বে এমনটাই শঙ্কা করছেন ব্যাংক মালিকরা। এর ফলে রপ্তানি ও 14% কমে যাওয়ার শঙ্কায় ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আলোচনায় অংশ নেয়া ব্যবসায়ীরা। Bangladesh exports pharmaceutical products to more than 150 countries and supplies a substantial share of generic medicines to developing and least developed markets. LDC graduation will gradually reduce our market access advantages and price competitiveness. মনিটারি পলিসি টাইটেন করাতে কি হয়েছে? 12 লক্ষ লোক চাকরি হারিয়েছে, এখন তারা বেকার, এবং আমার মনে আরো 6 মাসে আরো 12 লক্ষ লোক চাকরি হারাবে, যে অবস্থা চলছে। অর্থনীতিতে স্বস্তিদায়ক পরিস্থিতি নিশ্চিতে দেশের ব্যাংকিং খাত সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার তাগিদ দেন তারা। ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা এলডিসি থেকে উত্তরণে ধীরে চলার পরামর্শ দিলেও ভিন্নমত গভর্নরের। Graduation as making our economies competitive. We don't want to step out. We want to be stepping up. So let's focus our discussion not on a hypothetical date or this or that, but more substantive issues. How we can reduce our power sector, how we can make it more efficient, how we can generate more revenue. গভর্নর জানান, দেশে 8% বেশি চড়া মূল্যস্ফীতি নতুন কিছু নয়। আওয়ামী লীগ সরকারের 15 বছরে ব্যাংকিং খাতসহ গোটা অর্থনীতিতে ঘটে যাওয়া অনিয়ম দুর্নীতির কথা স্মরণ করিয়ে দেন তিনি। Our associations, BCCI and others, have played the wrong role. They have clapped when the government fixed the interest rate at 9.6. They clapped, they pushed for it, they asked for it, and they destroyed the system. We need to wake up. We need to do our own soul searching. নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে আমরা কি করেছিলাম, ভবিষ্যতের কথা বলবো আমাদের কি করতে হবে। We want vibrant associations, not puppet associations. আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি আরও কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ $35 বিলিয়ন উন্নীত হবে এমন আশা গভর্নরের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে থাকতে হবে সবাইকে, তাহলেই প্রত্যাশিত দিকে নেওয়া যাবে দেশকে, ময়মনসিংহে বলেছেন তারেক রহমান। ভোট চাইলেন ধানের শীষে। যেখানে বাধা সেখানেই প্রতিরোধ, নেতাকর্মীদের জামায়াতের আমিরের নির্দেশ। জনসমর্থন নেই বলেই নারী কর্মীদের ওপর হামলা চালাচ্ছে বিএনপি, অভিযোগ ডক্টর তাহেরের। রাজধানীর শান্তিনগরে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলা, 11 দলীয় প্রার্থীদের ওপর হামলায় ব্যবস্থা না নিলে পাল্টা জবাবের হুঁশিয়ারি নাহিদের। ভোট ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে কমিশন, জানালেন ইসি আনোয়ারুল ইসলাম। নিরপেক্ষতার প্রশ্নে সামান্য বিচ্যুতি হবে না, আশ্বাস ইসি মোহাম্মদ সানাউল্লাহ। হাসিনা বিরোধী আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার শুনানি শেষ, রায়ের জন্য অপেক্ষমান, ঘোষণা যে কোনো দিন।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে রাত 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।